আন্দোলন 28 তারিখ থেকে যুদ্ধের রূপান্তর সরকার করেছে, কিন্তু সেই যুদ্ধের ডাক আমরা শুনি নাই, আমরা দেই নাই। এটা আমাদের ব্যর্থতা। এইটা আমাদের না বুঝলে সামনে 7 তারিখ আমরা নির্বাচন ঠেকাবো, এইটা বিশ্বাসযোগ্য হবে না। 28 অক্টোবর পর্যন্ত আমি বিশ্বাস করি আমরা আন্দোলনে ছিলাম, সরকার বিরোধী আন্দোলন, যেখানে সরকারের কিছু দূর বৈধতা না হলে আমরা মেনে নিয়েছি, এবং এই সরকার কিছু দূর বৈধতা মেনে নেওয়ার পর এই সরকার যেন আগামীতে নির্বাচনটা সঠিক দিতে হয় সেটার জন্য আমরা আন্দোলনে গেছি। 28 অক্টোবর বিএনপির সমাবেশে যখন এই সরকারের অস্ত্রধারী বাহিনীগুলো আক্রমণ করল, সেই মুহূর্ত থেকে তারা নিজেরা জোরপূর্বক এই আন্দোলনকে একটা যুদ্ধের রূপ দান করলো। যেই মুহূর্তে যুদ্ধের রূপ দান করলো, সেই মুহূর্ত থেকে আমাদের আন্দোলনের চেহারাটা বদলানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে আমি মনে করি, এবং আমার মনে হয় যারা আমার সাথে এই আন্দোলনে আছেন আমরা সবাই মনে করি। 28 অক্টোবর বিএনপির সমাবেশের থেকে কিছু দূরে আমার এক পুলিশ কনস্টেবল ভাই নিহত হলেন। সরকারি পিআর এইটাকে এমন একটা মুখরোচক গল্প বানালেন যে বিএনপির আন্দোলনকারী কর্মীরা তাকে পিটিয়ে মেরেছে। বাস্তবতা তো এটা না, আমরা জানি। কেন এটা না ভাই? কারণ বিএনপির আন্দোলনকারী কর্মীরা তখন গুলিবিদ্ধ হচ্ছিল, তারা উল্টা দিকে দৌড়াচ্ছিল। উল্টা দিকে যে দৌড়াচ্ছে সে আবার উল্টা গুলির মধ্যে এসে কাউকে পিটিয়ে মারবে, এটা বিশ্বাসযোগ্য ভাই? না। কিন্তু আমরা আওয়াজ তুলি নাই, আমরা কেউ আপনাদের ডাইকা বলি নাই যে আমার এই কনস্টেবল ভাইকে কে মারলো। এই সরকারের কাছে উত্তর চাই। সরকার গল্প শোনানোতে বিশাল তাদের কোয়ালিটি আছে। তারা আমার কনস্টেবল ভাইয়ের মৃত্যুকে পিআর বানিয়ে ইসরায়েল প্যালেস্টাইন গল্প বানিয়ে দিয়েছে, কিন্তু আমরা কেউ তাদেরকে ডাইকা জিজ্ঞেস করি নাই যে মারলোটা কে। বিএনপির লোকজন তো উল্টা দিকে পালাচ্ছিল। তাদেরকে ডাইকা জিজ্ঞেস করি নাই ভাই যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের দরজা তো বিএনপির নেতা কর্মী চেনার কথা না ভাই, ভিন্ন ভিন্ন জেলা থেকে আসছে। কোথায় কোন অফিস, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বাসাও যেখানে হয় তারা তো জানার কথা না। তাইলে লাঠিটা কে মারলো? 28 তারিখের পর থেকে অসংখ্য বিরোধী নেতা কর্মীরা নিহত হয়েছে। আপনাদের কারোর কাছে লিস্ট আছে কতজন নিহত হয়েছে? সরকারি দলের ভাই যখন তারা বাসও পুরা, তারা নাম্বার দিয়ে দেয় কোথায় কত নাম্বার বাস পুড়েছে। আমরা পরিষ্কার ভিডিও দেখি ভাই, পুলিশ হেঁটে যাচ্ছে, জয় বাংলা কপালে লাগিয়ে হেঁটে যাচ্ছে, তারা তো লিস্ট দিয়ে দেয়। আমরা লিস্ট দিতে পারলাম না কেন? আমরা কেন পুরো বিশ্বের কাছে তুলতে পারলাম না যে 28 তারিখ থেকে 10 তারিখ মাত্র 12 দিনের মধ্যে অসংখ্য বিরোধী নেতা কর্মীদের নিহত করেছে, জেলে তুলে নিয়ে গেছে, বাদ দিলাম ভাই 15,000 না 20,000 জেলে নিয়ে গেছে, বাদ দিলাম। যাদের নিহত করেছে সেটা নিয়ে কেন আমরা প্রশ্ন তুলি না? 7 জানুয়ারি এই সরকার নির্বাচন করতে পারবে না, এবং শুধু নির্বাচন করতে পারবে না সেটা না, শুধু নির্বাচন ঠেকায় লাভ নাই ভাই। 7 তারিখের জায়গায় 10 তারিখে নির্বাচন করলো, দেশের কিছু বদলালো না, জনগণের ভাগ্যের কিছু বদলালো না, রাজনীতিতে কিছু বদলালো না। সো আমাদের এই সরকার এখন যে কাজ করছে এইটা থামাতে হবে। এইটা থামানোর জন্য আমাদের কি করা প্রয়োজন? প্রথমত, আমরা অনেক দিন ধরে 6 মাসের বেশি হবে আমরা সবাই যুগপৎ আন্দোলনে আছি। আজকে মঞ্চে উপবিষ্ট যতগুলো দলের নেতৃবৃন্দ আছেন এবং যারা একটু আগে চলেও গেছেন কিন্তু আলোচনা করে গেছেন, তারা সবাই যুগপৎ আন্দোলনের সাথে আছে। আজকে মঞ্চে নেই এরকম অনেক দল যুগপৎ আন্দোলনের সাথে আছে, এবং যুগপৎ আন্দোলনে আমরা সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। গণ অধিকার পরিষদ ইনক্লুডেড সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু এই নিরলসভাবে 6 মাস কাজ করার পর যতখানি বেগবান আমরা করতে পেরেছি, এই মুহূর্তে তার থেকে বেশি প্রয়োজন। আমাদের আগে অনুধাবন করতে হবে যে সরকার ভাই যুদ্ধের ডাক দিয়েছে। 71 সালের কথা বললেন, এই মঞ্চে এসে কথা বললেন 71 সাল নিয়ে, বীর মুক্তিযোদ্ধা সন্তান নিয়ে।
আমি যেটা বিশ্বাস করি আমি সেটা বলবো ভাই। মুক্তিযুদ্ধের সময় আমাদের তরুণেরা 50 থেকে 80,000 নেমে এসছে। 7 কোটি জনগণের 50 থেকে 80,000 নেমে এসছে সাহস করে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নেমে এসছে। কিন্তু আমি বিশ্বাস করি যে মনে প্রাণে বাংলাদেশের পুরো 7 কোটি জনগণ মুক্তিযোদ্ধা ছিল। সো আজকে যখন যে কোনো মঞ্চে উঠে আমরা মুক্তিযোদ্ধার চেতনা আমার আছে তোমার নাই, মুক্তিযোদ্ধার ছেলে আমি তুমি না, আমার শ্বশুর ছিল তোমার শ্বশুর ছিল না, এই আলোচনাগুলো আজকে আসলে মানানসই না। কেন মানানসই না? কারণ এই লাইনটা আওয়ামী লীগ ব্যবহার করে। আওয়ামী লীগ এই দেশে বিভাজন সৃষ্টি করতে চেষ্টা করে, বলে যে মুক্তিযোদ্ধার চেতনা আমার আছে তোমার নাই। কেন ভাই? আজকে এই যে গণ অধিকার পরিষদের প্রোগ্রামে আমরা দাঁড়ানো, গণ অধিকার পরিষদ সৃষ্টি হলো কিভাবে? কোটা আন্দোলনের মাধ্যমে। কোটা আন্দোলনটা আসছিল কিসের জন্য? কাদেরকে কোটা দেয়া হচ্ছিল? তাইলে আজকে এই আলোচনাটা অবাঞ্ছিত। যারা সরকার বিরোধী আন্দোলনে আছি তাদের মুখে এই কথা আমি বিশ্বাস করি মানানসই না। কেন মানানসই না ভাই? কারণ মহান মুক্তিযুদ্ধকে কেউ ছোট করবে না, এই সরকার ছোট করে। কারণ এই সরকার যখন বলে যে প্রত্যেকটা মুক্তিযোদ্ধার নামের আগে বীর বলতে হবে, তখন ভাই যেই মেজর প্রথম ডাক দিয়ে মুক্তিযোদ্ধায় নেমেছিল তার নামের সাথে কেন বীর বলা যাবে না? কেন বলা যাবে না? এই সরকারের কাছে প্রশ্ন করে। সো এই যে বিভাজন, আমরা এই বিভাজন চাই না। এই বিভাজন থেকে আমাদের দূরে যেতে হবে। আরেকটা জিনিস, যুগপৎ আন্দোলন 28 তারিখ পর্যন্ত ছিল, খুব ভালো ছিল, এখনো আছে, আমরা করে যাচ্ছি ভাই। যুগপৎ আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিচ্ছে? সবচেয়ে বড় দল বিএনপি। আমরা সবাই একসাথে মেনে বিএনপি যেই কর্মসূচি দিচ্ছে সবাই সবার মতো করে সেই কর্মসূচি পালন করতে চেষ্টা করছি। কিন্তু আপনারা যে কোনো যুদ্ধের কথা চিন্তা করেন ভাই, ইভেন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা চিন্তা করেন ভাই, তখন যদি প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড যদি বলতো যে ভাই আমেরিকা আপনি আলাদা যুদ্ধ করেন, ফ্রান্স আপনি আলাদা যুদ্ধ করেন, ইটালি আপনি আলাদা যুদ্ধ করেন, আমরা আলাদা যুদ্ধ করবো, চলেন আমরা একসাথে যুগপৎ হব, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ী কে হতো? এটা এত মুশকিল বিষয় না ভাই, এত মুশকিল বিষয় না। তার জন্য আমি আজকে এখানে যারা আছেন সবাইকে জোরভাবে অনুরোধ জানাবো যে আমরা আসলে একসাথে, অলরেডি গণ অধিকার পরিষদের সদস্য সচিব মহোদয় এই কথাটা তুলেছেন, আমি তার সাথে যোগ দিয়ে বলছি যে আমরা সবাই একসাথে নামি, আলাদা আলাদা এই গল্প বাদ দিই। আলাদা আলাদা কিছু হয় না ভাই, ইদার আমরা সবাই একসাথে নামি, নাইলে নামি নাই। কারণ এখনো আমরা যেই সরকার মানি না সেই সরকারের কাছে পারমিশন পত্র দিয়ে যাচ্ছি যে আপনারা অনুমতি দেন আমরা এখানে অনুষ্ঠান করব। ভাই 28 তারিখের পর তো আমরা মানি নাই সরকার, তাহলে কার কাছে অনুমতি চাচ্ছি? কিসের অনুমতি চাচ্ছি? আমাদের একটা জায়গায় ভাই আসতে হবে, যদি আসলেই আমরা, জনগণ নামে না কেন? কেন নামে না? কারণ সরকারি দলের সবচেয়ে উচ্চ পর্যায়ের নেতারা যখন তামাশা করে এক দফা আন্দোলন নিয়ে, তারা যখন হাসি তামাশা করে, তারা যখন হাসে নেতৃত্ব নিয়ে, যারা যখন হাসে আমাদের কর্মকাণ্ড নিয়ে, তখন জনগণও বুঝে ভাই যে হাসি তামাশার মধ্যে কিছু সত্যতা আছে, আমাদের ভুল ত্রুটি আছে। এখন আমাদের ভুল ত্রুটি আমাদের মানতে হবে। আমরা যদি মেনে আগাতে পারি ইনশাআল্লাহ জনগণ আমাদের সাথে থাকবে, যুদ্ধে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। আমি একই সাথে আরেকটা জিনিস বলতে চাই, আমি আলোচনা লম্বা করবো না, সাদ্দাম আমাকে 2 মিনিট আরো দেবে। আমি একই সাথে আরেকটা কথা বলতে চাই, দেশ এখন যেই জায়গাটায় আছে, এবং এইটা আমি এই যে আমার মিডিয়া ভাই বোনেরা যারা আছেন তাদের মাধ্যমে আমি আজকে এই মঞ্চের জন্য বলছি না, আপনাদের জন্য বলছি, এবং এজেন্সির ভাইরা যারা রেকর্ড করছেন তাদের জন্য বলছি, আপনারা সরকারি দলের সবচেয়ে উচ্চ পর্যায়ে চেষ্টা করেন পৌঁছায় দিতে, যে যেইভাবে তারা যাচ্ছে সেইভাবে যদি তারা চলতে থাকে বিজয় কিন্তু জনগণেরই হবে। পরের নির্বাচনে কে জয়ী হবে বাদ দেয়, কিন্তু আওয়ামী লীগ 100 বছরের ঊর্ধ্বে যার ইতিহাস, এবং নিশ্চয়ই বাংলাদেশের সব বড় আন্দোলনেও তাদের অনেক বড় অবদান ছিল, এই দলটা বিলীন হয়ে যাবে ভাই। আপনারা একবারের নির্বাচন হারেন না, এত কি ভয়? এত কি বা চুরি করেছেন? যাবে ভাই 2-4 জন জেলে, চুরি তো করেছে,
এমন তো না, করে নাই, যাবে, বিচার হবে, দরকার হলে সেটা নিয়েও আমরা সবাই বসে কম্প্রোমাইজ করি যে আপনাদের বিচারটা কত লিনিয়েন্ট করা যায়, যেন দেশে একটা বেসিক আমাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমরা ফেরত আসতে পারি। কম্প্রোমাইজ তো সবাইকে করতে হবে, দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু যদি না করে, জোর করে 7 তারিখের নির্বাচন করে, 7 তারিখের নির্বাচন করতে পারবেন আমি বিশ্বাস করি না। আমি এখনো বিশ্বাস করি আমরা যুদ্ধে নেমে জনগণকে নিয়ে আপনাদের থামিয়ে দেবো ইনশাআল্লাহ, এটা আমি এখনো বিশ্বাস করি। বাট যদি আপনারা 7 তারিখে নির্বাচন করে ফেলতে পারেন, তাহলে ইমিডিয়েটলি আপনাদের অর্থনীতি, আমাদের অর্থনীতি, আপনারা তবে বিলিয়ন্স অফ ডলার্স কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপান, হংকং সব জায়গায় লুকিয়ে রেখেছেন। দুবাই, ইউএই তো ভরিয়ে ফেলেছেন ভাই। দুবাই, ইউএতে তো এখন বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিবিদদের বেশি টাকার কারণে, ওদের শেখদেরও নয়, এই অবস্থা আপনারা করে ফেলেছেন। কিন্তু আপনাদের দল কিন্তু বাঁচবে না। সো আপনারা এখনো যদি একটু চিন্তা করে কম্প্রোমাইজে আসেন, সবাইকে ডাক দেন, বিএনপির নেতৃত্বে আমাদের 2 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, 2 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং উনার সুপুত্র যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন বিএনপি, জনাব তারেক রহমান, জনাব বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য এবং উনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা এবং সেটার যে রায় আপনারা দিয়েছেন, সেটা যদি ফিরিয়ে নেন, তখন প্রেসিডেন্সিয়াল পার্ডনের মাধ্যমে করেন। কারণ 2 নম্বরই তো হয়ে গেছে ভাই, কিন্তু 2 নম্বরের ফিরতিও আছে। জনাব তারেক রহমানের নামে যে মামলা এবং রায় করেছে সেটা তখন প্রেসিডেন্সিয়াল পার্ডন করেন, কারণ 2 নম্বরের ফিরতি আছে। আসেন সবাই আলোচনায় বসি এবং সঠিক একটা নির্বাচন যদি হয়, এই অর্থনৈতিক মন্দাতেও আমরা পড়বো না বা বেঁচে যাব, এবং আপনারাও রাজনৈতিক টানাপোড়েনে পড়বেন না, যেখানে যদি 7 তারিখ করে ফেলেন প্রায় 2 মাস, 4 মাস, 6 মাস, তারপর যখন আপনারা পড়বেন আসলে কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। আমরা চাই না 100 বছর পুরাতন আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতি থেকে বিলীন হয়ে যাক, হারিয়ে যাক। সো আমি শেষে একটাই কথা বলবো, বাংলাদেশের রাজনীতি সামনে জনগণের জন্য করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং সবাইকে মীমাংসায় আসতে হবে। মীমাংসার কথা আমি আওয়ামী লীগের জন্য বলছি, আর একসাথে আসার কথা আমি একদফা আন্দোলনে যারা আছেন সবার প্রতি জোরপূর্বক অনুরোধ জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলাদেশ।